ভরপেট নাও খাই, রাজকর দেয়া চাই। হীরক রাজার মগজ ধোলাই যন্ত্রে এই মন্ত্রটাই ভরা ছিল। ইদানিং পাড়ায় পাড়ায় কিছু নব্য হীরক রাজার আবির্ভাব হয়েছে। শাসন যন্ত্রের কাছাকাছি থাকার সুবিধে নিয়ে রীতিমতো তারা কর ব্যবস্থা চালু করেছেন। বাড়ি বানাচ্ছেন কিংবা পুরনো বাড়ি মেরামতির কাজ করছেন, তাদের রাজকর দিতেই হবে। তাদের সিন্ডিকেট থেকে জিনিস কিনে অথবা নগদ প্রণামীতে। একজন দুজন নন, তিনজন কাউন্সিলরের নামও জড়িয়েছে এই অশুভ চক্রে। মুখ্যমন্ত্রী কঠোরতম বার্তা দিয়েছেন, গতকালও আরেকবার গ্রেফতারিও হয়েছে। কিন্তু তোলাবাজি আর সিন্ডিকেট রাজ বন্ধ হওয়ার কোনো নামগন্ধ নেই। কিন্তু কেন? তাহলে কি পুলিশ যথেষ্ট সক্রিয় নয়? সরকারের প্রধান যখন কঠোরতম অবস্থান নিয়েছেন, তখন কিসের দ্বিধা প্রশাসনের? তবে কি তোলা চক্রে পুলিশও সামিল? আজকে এই নিয়েই আমরা কথা বলবো। তবে শুরুতেই দেখব বিধাননগর পুরসভার স্বনামধন্য কাউন্সিলর ডাম্পি মণ্ডলের বিরুদ্ধে ওঠা নতুন অভিযোগ আর এক ঝাঁক এই ধরনের অভিযোগ গোটা দিন ধরে। দেখুন, বিমানবন্দর থানা এলাকায় ফের তোলাবাজির ঘটনায় অভিযুক্ত বিতর্কিত তৃণমূল কাউন্সিলর ডাম্পি মণ্ডল। আর 27 কিলোমিটার দূরে দক্ষিণ 24 পরগনার সোনারপুরে তোলাবাজির প্রতিবাদ করায় প্রতিবাদীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল রাজপুর সোনারপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়ের অনুগামীদের বিরুদ্ধে। ঘটনাচক্রে আক্রান্ত প্রতিবাদী বিষ্ণুপদ হালদারও তৃণমূলেরই কর্মী। তার দাবি, মঙ্গলবার রাতে 8-10 জন সশস্ত্র দুষ্কৃতী বাড়িতে চড়াও হয়। ভেতরে ঢুকে তারা বেধড়ক মারধর শুরু করে। রিভলভারের বাঁট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। ধারালো অস্ত্রের কোপ মারা হয়। বিষ্ণুপদ হালদারের স্ত্রীকেও মারধর করা হয় বলে অভিযোগ। আমাদের কাউন্সিলর বিভাস মুখার্জির অনুগামীরা তারা এসে আমার উপরে কিছুদিন আগে আমরা এই তোলাবাজি নিয়ে প্রতিবাদ করেছিলাম। তার ইতে আমার চক্রান্ত করে আমার কালকে রাত্রে আমাকে ধরে মারধর করে দিয়েছে। অভিযোগ, রক্তাক্ত অবস্থায় আক্রান্তকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তাতেও বাধা দেয় দুষ্কৃতীরা। পেশেন্টের রক্ত ব্লাড বেরিয়ে যাচ্ছে, অজ্ঞান হয়ে যাচ্ছে। ওনাকে গাড়িতে করে নিয়ে, আমার একটা আত্মীয় গাড়ি আছে, তার নিয়ে যাচ্ছি। সে গাড়িও পর্যন্ত নিয়ে আসতে দিচ্ছে না। বলে গাড়িও শুধু ভাঙচুর করবো, গাড়ি আগে সরিয়ে দে। আক্রান্ত প্রতিবাদীর দাবি, হামলাকারীরা সকলেই রাজপুর সোনারপুর পুরসভার 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়ের অনুগামী। দিদি তো খুবই সুন্দর দেয় যে হচ্ছে গিয়ে জুলুমবাজি চলবে না, সেই হিসাবে আমরা ওদের প্রতিবাদ করতে গিয়ে আমরা এই মাঠটা খাচ্ছি। আক্রান্তদের অভিযোগ, থানায় গেলে পুলিশ জেনারেল ডায়েরি করে ছেড়ে দেয়, এফআইআর নেওয়া হয়নি। অভিযোগ, তৃণমূল কাউন্সিলরের সঙ্গে কথা বলে বিষয়টি মিটিয়ে নেওয়ার পরামর্শ দেয় পুলিশ, নইলে আক্রান্তকেই গ্রেফতারের হুমকি পর্যন্ত দেওয়া হয়। যদিও পুলিশের পাল্টা দাবি, অভিযোগকারীর পরিবারই এফআইআর করতে চায়নি। অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়ের দাবি, গোটা বিষয়ে রাজনীতির রং লাগানোর চেষ্টা হচ্ছে। এ বিষয়ে যতদূর আমি খবর জেনেছি, যেটা সম্পূর্ণ যে অভিযোগ করেছে ভিত্তিহীন মিথ্যা অভিযোগ, এটা রাজনৈতিক রং লাগানোর চেষ্টা হচ্ছে। হামলার ঘটনায় অন্যতম অভিযুক্ত তথা তৃণমূল কাউন্সিলরের অনুগামী রঘুনাথ নস্করের পাল্টা দাবি, বিষ্ণুপদ হালদার নিজেরই মেয়ের ছোড়া ঢিলে আহত হয়েছেন। ওনার বাবার মাথা ফেটে যাওয়ার এক মূলত কারণ ওনার মেয়ে ঢিলে বাড়ি মেরেছে। ওনার মেয়ে ঢিলে বাড়ি মেরে মাথা ফাটিয়েছে। তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায় এবং তার অনুগামীদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ অবশ্য এই প্রথম নয়। তোলা দিতে অস্বীকার করায় গত বছর 22 জুন গড়িয়ার এক চিকিৎসক দম্পতিকে বেধড়ক মারধর করা হয়। ঘটনায় কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে মারধর ও শ্লীলতাহানির মামলা রুজু হয়। 2014 সালের 2 মে বেআইনি লগ্নি সংস্থায় প্রতারিতদের একটি অবরোধ হটাতে আসরে নামেন তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়ের অনুগামীরা। অবরোধকারীদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। হিন্দোল দে, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। তার শারীরিক সমস্যা এবং যন্ত্রণা সত্ত্বেও বিষ্ণুপদবাবু এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে আছে, ওর কাছে আসবো। কিন্তু তার আগে সমীর গাঙ্গুলির কাছে যাব। সমীরদা, মুখ্যমন্ত্রী গতকালও বলেছেন যে আমি অন্যায় করলেও ব্যবস্থা নিন, তৃণমূলের নাম করে কেউ ব্যবসা করলে মেনে নেব না। পুলিশ এবং প্রশাসনকে স্পষ্ট করে দিয়েছি, কড়া হাতে গুন্ডা দমন করতে হবে, আমার নাম করলেও রেহাই মিলবে না। আমি বলছি, এই স্টুডিওতে বারবার আমরা সরব হতাম, বিরোধীরা বলতেন যে মুখ্যমন্ত্রী নীরব, কেন কড়া বার্তা দিচ্ছেন না। দুজন সিপি এবং ডিজিকে পাশে বসিয়ে তিনি এই বার্তা দিচ্ছেন, এর থেকে কড়া বার্তা তো হয় না। তার সঙ্গে দুজন মন্ত্রী, মেয়র, সবার সামনে। আমি বলছি পলিটিক্যাল উইল আছে, কিন্তু পুলিশ তো অ্যাক্ট করছে না। তাহলে কি আমরা বুঝে নেব যে এই তোলা চক্রে লোকাল ইন্টারেস্ট আছে? অর্থাৎ সোজা বাংলা কথায় পুলিশও সামিল, শাসক দলের একাংশ কিছু নেতা রয়েছে, তার সঙ্গে পুলিশ বিভাগের কিছু কর্মীও রয়েছে। তোর সঙ্গে আমি সম্পূর্ণভাবে একমত যে আমরাও তো চোখের সামনে দেখছি, আমরাও তো সমাজের একটা অঙ্গ। অবশ্যই। সুতরাং আমরা এই জিনিসটা কিন্তু খুব ভালোভাবেই দেখছি যে পুলিশের একটা অংশ তোলাবাজদের সঙ্গে আছে, নেই বললে একদম মিথ্যা কথা বলা হবে। সেখানে যেটা দেখা হচ্ছে, দেখো আমার পাশে এক ভদ্রলোক বসে আছেন বিষ্ণুবাবু, যাকে তুমি প্রজেক্ট করছো,
সেখানে কিন্তু একটা ইন্ট্রা পার্টি ক্লাস হচ্ছে। এবার পুলিশ, যেটুকু আমার মনে হচ্ছে অভিজ্ঞতা থেকে, যে তার এলাকায় যে গোষ্ঠী তৃণমূলের বা শাসক দলের যে গোষ্ঠী পাওয়ারফুল, তারা তার দিকে বেশি ঢলে পড়ছে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে কিন্তু সুমন, মাননীয় মুখ্যমন্ত্রী একটা সদর্থক বার্তা দিয়েছেন, পাশে যে দুজন চিফ হেড, একদম, এবার এই চিফরা মুখ্যমন্ত্রীর বার্তাটা শুনে তাদের যারা সাবঅর্ডিনেট আছে তাদেরকে জানিয়ে দিচ্ছে। কিন্তু এখন ধরো এই জাস্ট ইলেকশনের পর যেসব পুলিশ অফিসারদের বিভিন্ন জায়গায় বদলি করে দেওয়া আছে অনেক দূরে, তারপরেও কি পুলিশের মানে এত বড় সাহস হবে যে পুলিশ মুখ্যমন্ত্রীর অর্ডারটাকে ভায়োলেট করবে? এই জায়গাটা কিন্তু আমাদের সমাজে চিন্তার একটা জায়গা আছে। তাহলে যদি না একদম স্পেসিফিক লোকাল ইন্টারেস্ট থাকে, যে এই মানে আমি আগের যখন বাম জামানায় যখন ওই জোনাল কমিটি, লোকাল কমিটি, আমি বলছি সেই লেভেলে, আমি তৃণমূল জামানা পাল্টেছি কিন্তু আমি বলছি সেই লেভেলে আমার যদি তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতাদের সঙ্গে যোগাযোগ আছে, আমি অ্যাক্ট করছি না, আমি গো স্লো করছি। আর সেটাই তো তোমাকে বোঝাতে চাইছি যে মাননীয় মুখ্যমন্ত্রী একটা সদর্থক বার্তা দিচ্ছেন, পুলিশের দুজন, একজন ডিজি, একজন কমিশনার অফ পুলিশ যারা করবেন, তার সঙ্গে বিভিন্ন কমিশনারেটের যারা আছে তাদেরকেও উনি বলছেন। এবার তারা তাদের কথাটা নিচে জানিয়ে দিচ্ছেন, কিন্তু সেই জানানোর মধ্যে একটা জায়গা আছে। যেমন ধরো তুমি আজকে একটা অর্ডার পাস করলে যে এটা মানে ধরো তুমি পুলিশের একজন বড় কর্তা, তুমি পাস করলে যে তুমি অফিসের মধ্যে মদ খাবে না, খেলে আমি স্ট্রিনজেন্ট পানিশমেন্ট দেবো, কিন্তু তা সত্ত্বেও তুমি ওপর থেকে এই অর্ডারটা দিচ্ছ। এবার ধরো আমি একটা ডিপার্টমেন্টাল হেড, আমি জানি আমার কাজ করাতে হলে এদেরকে এত স্ট্রিনজেন্ট করলে হবে না, আমাকে এদের নিয়ে কাজ করতে হবে। তখন প্রশাসন আর দল দুটোর মধ্যে কিন্তু একটা বিরাট পার্থক্য আছে। আমি প্রশাসনিক হেড হিসেবে যে অর্ডারটা ক্যারি আউট করবার জন্য অর্ডার দেব, সেটা দলীয় স্তরে আমার পার্টি রাখতে গেলে কিন্তু অনেকগুলো জায়গায় আমাকে সেখান করতে হবে, ওখানে কম্প্রোমাইজড হচ্ছে। আমি বিষ্ণুপদ বাবুর কাছে আসবো। বিষ্ণুপদ বাবু, আপনি নিজে একসময় তৃণমূল করতেন, তোলাবাজির প্রতিবাদ করা এই আঘাত বলে আপনি বলছেন, পুলিশের কাছে তো আপনি গেছেন, পুলিশের প্রতিক্রিয়া কি ছিল? আপনার অভিযোগ একদম আপনি যখন গেলেন তখন নেওয়া হয়েছিল? না, তখন আমাকে একটা ডিজি করে ইয়ে করেছিল, করিয়ে হচ্ছে কি সেটা হচ্ছে কি আমাকে সুভাষগ্রাম হসপিটালে যেতে বললো। মানে এফআইআর হলো না, এফআইআর জেনারেল ডায়েরি হলো, জেনারেল ডায়েরি করলো, মামলা রুজু হলো না। আমাকে বললো যে হসপিটালে চলে যাও। আমি তার আগে একটু বলিনি, হসপিটালে যাওয়ার আগে ওই যে গাড়িটা ডাকলাম, সেই গাড়িটাকে কোনো মতে যেতে দিল না। এবার আমাদের ওখানে খুব যোগাযোগের অসুবিধা, মানে তাই এবার ওখান থেকে বেশ কিছুটা হেঁটে এসে তারপর রাস্তার উপরে উঠলাম, ধরে ধরে এসে তারপরে হচ্ছে ওখানে হচ্ছে কি দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ বাদে একটা গাড়ি পেলাম। তার আগে ওর লোকজন চলে যায়। আমাদের হচ্ছে গিয়ে মানে 4 নম্বর ওয়ার্ডের মানে সভাপতি উনি চলে যায়, গিয়ে ওখানে গিয়ে পুলিশের সঙ্গে একটা কথাবার্তা বলছে, হাসি যে দেখছি। তারপরে আমি গেলাম, গিয়ে তারপর বললাম, তারপর জেনারেল ডায়েরি করে বললো আগে চলে যাও, গিয়ে সুভাষগ্রাম হসপিটালে চলে যাও বলে হসপিটালে গেলাম। সেখানে যাওয়ার পরে দেখি আবার ফের দেখি বাইক বাহিনী, দেখি আবার মদত্তরে একটু, ওখান থেকে ফের দৌড়ে অটো নিয়ে কোনো রকম চলে গেল, গিয়ে হসপিটালে ঢুকলাম। ঢুকে হসপিটালে গিয়ে তারা সেই দিল, দিতে আমার সেইভাবে আমার চিকিৎসা দিতে। আপনি বলছেন একদিকে ফিজিক্যালি যাতে কমপ্লেন করতে আপনি না পারেন সেটা আটকানো হয়েছে, পুলিশের তরফ থেকে প্রতিক্রিয়া এই তো প্রথমে এফআইআর নেওয়া হলো না, জিডি করে ছেড়ে দেওয়া হলো, আর কোনো পরামর্শ? তারা ওইটা দিয়ে তারপর আমাকে বললো চলে এসো, ওইটা ওখান থেকে জিতে করে চলে এসো, তারপরে দেখা যাবে। আচ্ছা, তাই এলাম, আসতে বললো। তারপর বলছে যে হচ্ছে এখন দেখি এসে দেখি হচ্ছে গিয়ে সমরেশ পুলিশ সেই সভাপতি, উনি হচ্ছে ওনার সঙ্গে দেখি কিছু কথা বলছে। বড়বাবু ছিলেন না, কোনো একটা কাজে চলে গেছিল হয়তো। তারপরে আমি হচ্ছে দেখি, তারপরে ওরা তখন দেখি কিছুক্ষণ পরে উনি চলে আসার পর, সমস্যা চলে আসার পর তারপর দেখি বলছে, ডেকে বললো তোমরা নিজেরা ওইটা মিটিয়ে নাও, সালিসিদের কাউন্সিলদের মিটিয়ে নাও, কেন তোমরা হচ্ছে গিয়ে মধ্যে যাচ্ছে। এই যে পুলিশ একটা কাজ করে না, কমপ্লেনে অ্যাক্ট করছি না, ওরা মিটিয়ে নাও। আমার আরেকটা খুব মানে বিশাল, তুমি একটা জায়গা দিয়েছো, উনিও দিলেন, সেটা হচ্ছে এই যে পুলিশ কেউ আহত হয়ে গেলে তাকে বলে আপনি আগে এতে যান, হসপিটালে যান, তারপর নিয়ে এমসি নিয়ে আসুন। এটা কিন্তু নিয়ম না। নিয়ম হচ্ছে তুমি পুলিশের কাছে রিপোর্ট দিলে তোমার যদি সিরিয়াস থাকে পুলিশ তোমাকে নিয়ে যাবে। পুলিশ কেউ আহত হয়ে গেলে তাকে বলে আপনি আগে এতে যান, হসপিটালে যান, তারপর নিয়ে এমসি নিয়ে আসুন। এটা কিন্তু নিয়ম না। নিয়ম হচ্ছে তুমি পুলিশের কাছে রিপোর্ট দিলে তোমার যদি সিরিয়াস থাকে পুলিশ তোমাকে নিয়ে যাবে, বলবে উনি। এখানে দেখবে তুমি লেখা থাকে পিটি, মানে পেশেন্ট, একদম
স্টেটস দ্যাট সেইটা, এখানে তো এটা অন্যায় হচ্ছে। আমার সেই তো গেঞ্জি টেঞ্জি গুলো যে অবস্থা দেখেছেন নিশ্চয়ই, এখনো রক্তের দাগ টাগ আছে। দেখাচ্ছি সেই অবস্থায় আমি থানাতে গেছি, সেটাই বলছি। আমাকে বলছে যে তুমি চলে যাও, আমি একটা পুলিশের এইটাই দিল না, এবং পুলিশের নিয়ে যাওয়ার কথা। আমি দ্রুত আপনাদের দেখাবো যে এই কারণে এই আপোষ, মানে জল অবধি খেতে দেওয়া হয়নি, এই আপোষ, এই কম্প্রোমাইজ, এই নিচুতলার বোঝাপড়ার যে অভিযোগ, তার জন্যই কি এখনো পর্যন্ত ডাম্পি মণ্ডলকে খুঁজে পাওয়া যাচ্ছে না বা গ্রেফতার করা হচ্ছে না? দেখুন, আগের অভিযোগের কিনারা হয়নি এখনো। তার মধ্যেই সামনে এলো বিধাননগরের তৃণমূল কাউন্সিলর ডাম্পি মণ্ডলের বিরুদ্ধে সিন্ডিকেটের নামে হুমকি ও তোলাবাজি আরেক চাঞ্চল্যকর অভিযোগ। অভিযোগকারী পেশায় সবজি ব্যবসায়ী রাধাপদ দাস। একটু একটু করে টাকা জমিয়ে বাড়ির পাশে 2.5 কাঠা জমি কিনে আরেকটি বাড়ি তৈরি শুরু করেছিলেন তিনি। তার দাবি, ইটের গাঁথনি শুরু হতেই একদিন সেখানে হাজির হয় জনা কয়েক যুবক। রাধাপদ দাসের দাবি, নিজেদের সিন্ডিকেটের সদস্য বলে পরিচয় দিয়ে ওই যুবকরা জানিয়ে দেয় বাড়ি তৈরির নির্মাণ সামগ্রী কিনতে হবে তাদের থেকেই। 2013 29 ডিসেম্বর বাড়িটা করতে যাই, করতে গেলে ডাম্পি মণ্ডলের কিছু ছেলে আমার কাছে আসে, প্রদীপ কর, রাজু পাল, এরা এসে বলে যে আমাদের থেকে ইট বালি নিতে হবে। তা ওরা যা দাম বলে আমাকে পোষায় না, তখন বলে যে না, এই দামে আমি নিতে পারবো না। রাধাপদর দাবি, চড়া দামে তিনি সিন্ডিকেটের থেকে জিনিস নিতে অস্বীকার করায় ওই যুবকরা তৃণমূল নেতা ডাম্পি মণ্ডলের নাম করে বলে বাড়ি করতে গেলে তাদের 7 লক্ষ টাকা দিতে হবে। ডাম্পি তখনও তৃণমূলের কাউন্সিলর হননি, তিনি তখন তৃণমূলের দাপুটে নেতা। রাধাপদর দাবি, তোলা না দেওয়ায় তাঁর বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা। 29 ডিসেম্বর রাত্রে তখন আমার বাড়িতে ভাঙচুর করে করে আমার দলিলটা নেয়, স্ট্যাম্প পেপারের পরে একটা সই নেয়, নিয়ে বলে যে 7 লক্ষ টাকা দিতে হবে, তারপরে সমস্যা মিটবে, নাহলে মিটবে না। 2 দিন বাদে আমি ডাম্পির কাছে যাই। ডাম্পির কাছে গেলে ডাম্পি বলে যে 7 লক্ষ টাকা দিতে হবে, তাহলে সমস্যা মিটবে, নাহলে মিটবে না। আতঙ্কিত সবজি ব্যবসায়ী বিমানবন্দর থানায় অভিযোগ দায়ের করেন। তার দাবি, পুলিশ কাউকে গ্রেফতার করেনি। পুলিশের পাল্টা দাবি, অভিযুক্তরা আত্মসমর্পণ করে জামিন নেয়। তবে সে যাই হোক, 2013 সালের এই ঘটনার পর থেকে আতঙ্কে সপরিবারে বাড়ি ছাড়া রাধাপদ দাস। নির্মীয়মান বাড়ি যাতে বিক্রি না হয় তারও ব্যবস্থা করে দিয়েছে স্থানীয় সিন্ডিকেট। অভিযোগ যে 7 লক্ষ টাকা তারা চায়, টাকা না দিলে এই কাজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনও বন্ধ। আমরা দেখতে পাচ্ছি দেয়ালের ওপরে লিখে দেওয়া হয়েছে এই জমি বিক্রয়যোগ্য নয়। একটি মোবাইল নাম্বার দেওয়া হয়েছে, সেই মোবাইল নাম্বারে ফোন করেছিলাম আমরা, কিন্তু সেটা কানেক্ট করা সম্ভব হয়নি। সিন্ডিকেট তোলাবাজি বন্ধে মুখ্যমন্ত্রীর কড়া মনোভাব সাহস জুগিয়েছে রাধাপদ দাসকে। বিমানবন্দর থানায় নতুন করে তৃণমূল কাউন্সিলর ডাম্পি মণ্ডলের বিরুদ্ধে একটি অভিযোগ করেছেন তিনি। 3 বছর পর রাধাপদকে নিয়ে আমরা পৌঁছেছিলাম তার লালকুঠির বাড়িতে, কিন্তু বাড়িতে ঢুকে তিনি অবাক। জামা কাপড় মেলা, এখানে ওখানে জিনিসপত্র ছিটিয়ে, পরিষ্কার বোঝা যাচ্ছে ফাঁকা বাড়িতে কেউ দীর্ঘদিন আস্তানা গেড়েছে। আজকে এসে দেখলাম যে কেউ একজন থাকছে বাড়ির ভিতরে, কেউ একজন থাকছে, আমরা থাকি না, কেউ একজন বসবাস করছে আমার বাড়ির ভিতরে। এসে আমার জিনিসপত্র কিছু নেই, সব নিয়ে গেছে। আমার বুক ফিরে যাচ্ছে। আমি দিদির উদ্যোগ এখানে এসেছি, এতদিন আসতে পারিনি, দিদির সমস্যাটা নিয়েছি বলে আমি এখানে আসতে পারলাম। তাতে আমি এখন আমি কিছু বলতেই পারছি না, মানে এত কষ্ট লাগছে, আমার জিনিসপত্র সব চলে গেছে। বুধবার নারায়ণপুরের বাড়িতে গিয়ে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর ডাম্পিকে খুঁজে পাওয়া যায়নি। এই নিয়ে 4-5 বার আসলাম, কিন্তু কটা নাগাদ আসে বলেছেন? একই তো বলছি যে কোনো ঠিক থাকে না, যখন আসছেন তখন হয়তো থাকছে না। আমি তো ভোরবেলা এসেছি আজকে, বললাম না আনফরচুনেটলি আজকে বার হয়ে গেছে। ডাম্পি মণ্ডলের মোবাইল ফোন সুইচ অফ ছিল। এই ঘটনায় তৃণমূল কাউন্সিলর ডাম্পি মণ্ডল ছাড়া যে 3 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে তারা হলেন প্রদীপ কর, রাজু পাল, পিন্টু রানা। এই অভিযুক্তদের বাড়ি গিয়েও দেখা মেলেনি। তৃণমূল কাউন্সিলর ডাম্পির বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ নতুন নয়। এখন সবজি বিক্রেতার কাছে 7 লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ তাঁর অনুগামীদের বিরুদ্ধে। এর আগে এক ব্যবসায়ীর কাছ থেকে 10 লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ উঠেছিল সরাসরি ডাম্পির বিরুদ্ধে। 2 ক্ষেত্রেই অভিযোগ দায়ের হয়েছে। একটি ক্ষেত্রে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে, কিন্তু তারপরও ডাম্পিকে ধরছে না কেন পুলিশ? প্রশ্ন রাজনৈতিক মহলে। খোদ মুখ্যমন্ত্রী পুলিশকে প্রমোটিং সিন্ডিকেট দৌরাত্ম্য দমনে কড়া পদক্ষেপের ছাড়পত্র দিয়ে দিয়েছেন। পুলিশকে বলা হয়েছে গুন্ডা দমন করতে। অভিযোগ যদি সত্যি হয় টু টেক অ্যাকশন। আমার নাম করলেও কোনো রেহাই মিলবে না। তৃণমূল কংগ্রেসের নাম দিয়ে কেউ নিজের ব্যবসা বাড়িয়েছে, এটাও আমরা অ্যালাউ করবো না। তারপরও কেন পুলিশ নিষ্ক্রিয়? বিরোধীদের প্রশ্ন, পুলিশ কি তাহলে তোলাবাজির অভিযোগে বেছে বেছে পদক্ষেপ করছে? চুনোপুটিদের গ্রেফতার আর চাঁইদের ছাড়? না হলে সল্টলেকের তৃণমূল কাউন্সিলর অনিন্দ্য চট্টোপাধ্যায়ের পর আর সেরকম বড় গ্রেফতারি কোথায়?
প্রকাশ সিনহা, এবিপি আনন্দ। ভাববেন না যে রাজপুর, সোনারপুর কিংবা বিধাননগর, রাজারহাট এইসব এলাকায় এই তোলাবাজি কিংবা প্রমোটার রাজ এই চেহারা নিয়েছে। একেবারে খাস কলকাতায় কসবাতেও এই ঘটনা আজকেই আমাদের সামনে এসেছে। এছাড়া উত্তর 24 পরগনার বিরাটিতে একাধিক ঘটনা ঘটেছে, দেখুন একবার। দিকে দিকে তোলাবাজির দাপটের অভিযোগ। বিমানবন্দর সোনারপুরের মতো এবার খাস কলকাতার কসবাতেও তোলাবাজির অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দা তথা তৃণমূলের নেতা ডলি নস্করের দাবি, তিনি সম্প্রতি নিজের এই বাড়িটি এক প্রমোটারকে দেন। এই খবর পেয়ে 67 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর বিজন মুখোপাধ্যায় সাগরেদদের পাঠিয়ে তার কাছে 1.5 লক্ষ টাকা তোলা দাবি করেন। কসবার ডলি নস্কর দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেস করেন। তিনি এখন এই অঞ্চলের কলোনি কমিটিতেও আছেন, তৃণমূল কংগ্রেসের এজেন্ট হিসেবেও তিনি কাজ করেছেন। তিনি এই বাড়িটা বানাবেন বলে প্রমোটরকে দিয়েছেন, কিন্তু কাউন্সিলর আটকে রেখেছে। এটা ডলি নস্করের অভিযোগ। ডলি নস্করের দাবি, তিনি মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে গিয়ে অভিযোগ জানান, কিন্তু কাউন্সিলর সেখানে তাকে দেখে ফেলেন। তারপরই হুমকির মাত্রা আরও বেড়ে যায়। আমাদের এখানকার কাউন্সিলর যায়, কাউন্সিলর গিয়ে দেখে আসে, আমাকে দেখে এসে পরবর্তী ওই কালু শর্মাকে পাঠিয়ে আমার কাজটাকে বন্ধ করিয়ে দেয়। যেহেতু আমি দিদির কাছে গেছি, কাউন্সিলর চাইছে আমাকে লিখিত দেওয়ার জন্য যে আমি দিদির বাড়ি গেছি, আমি ভুল করেছি। তৃণমূল কাউন্সিলর বিজন মুখোপাধ্যায়ের বিরুদ্ধে কসবা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, যদিও কাউন্সিলর বিজন মুখোপাধ্যায় অভিযোগকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে উড়িয়ে দিয়েছেন। আমি চাইছি বেআইনি নির্মাণকে আটকাতে, তার জন্য অনেক বাধা বিপত্তি আসবে। এর মধ্যে কেউ কেউ রাজনৈতিক আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করে আমার নামে বদনাম ছড়াবার চেষ্টা করছে। ডলি নস্করের দাবি, কসবার তৃণমূল বিধায়ক জাভেদ খানকেও তিনি বিষয়টি জানিয়েছেন, কিন্তু তাতেও কোনো সুরাহা হয়নি। কোনো রাজনৈতিক দলের মদতপুষ্ট না হলেও দুষ্কৃতীদের তোলা দৌরাত্মের শিকার বিরাটির ব্যবসায়ী সমীর দাসও। বিরাটি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া একটি কচুরি তেলে ভাজার দোকান চালান সমীর। তার দাবি, কিছুদিন ধরেই জনা কয়েক দুষ্কৃতী হত্যা চেয়ে তাকে হুমকি দিচ্ছিল। মঙ্গলবার রাতে তারা ফোন করে সমীরকে রেল কোয়ার্টার্স লাগোয়া একটি জায়গায় ডেকে পাঠায়। সমীর সেখানে গেলে ওই দুষ্কৃতীরা তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। আক্রান্ত সমীরের দাবি, দুষ্কৃতীরা স্থানীয়দেরও শাসিয়ে যায়, কেউ যাতে সাহায্য করতে এগিয়ে না আসে। 5000 টাকা চেয়েছিল গোডাউন মানে ভাড়া দিচ্ছি না সেই বাবু, কিন্তু আমি ভাড়া দিয়ে দিয়েছি। এই ঘরটা নাকি ওরা দাবি করছে ওদের। 5000 টাকা চেয়েছিল, বলছে তুই গোডাউন ভাড়া দিস না, তোর অনেক টাকা ব্যবসা করছিস, ভাড়া দিতে হবে। আমি এর সুবিচার চাই, আতঙ্ক তো অবশ্যই আছে। এরপর কোনো মতে আহত অবস্থায় বাড়িতে পৌঁছন সমীর। বাড়ির লোকেরা তাকে নিয়ে যান স্থানীয় হাসপাতালে। অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে তাকে ভর্তি করা হয় এনআরএস হাসপাতালে। ঘটনায় নিমতা থানায় অভিযোগ দায়ের করেছে সমীরের পরিবার। সুমন ঘরাই, সমীরণ পাল ও রঞ্জিত সাউ, এবিপি আনন্দ। সমীরবাবু, এই স্টুডিওতেই আমরা আলোচনা করতাম যে অনিন্দ চট্টোপাধ্যায়তে শুরু হয়ে অনিন্দ চট্টোপাধ্যায়তেই শেষ হবে কিনা। শেষ হয়নি। গত 1 মাসে 80 জনকে, একজন দুজন নয়, 80 জনকে এই সিন্ডিকেট আর তোলাবাজির অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে এবং তাদের অধিকাংশই শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত। অর্থাৎ গ্রেফতারি এবং নজরদারি এবং কড়াকড়ির একটা প্রক্রিয়া চলছে, কিন্তু মাথারা বাইরে কেন? সব থেকে বড় প্রশ্ন যেখানে, যে এই স্থানীয় জায়গাতে আপনি বারবার বলেছিলেন যে ডাম্পির বিরুদ্ধে অভিযোগ, ডাম্পি গ্রেফতার হবে, এখনো হয়নি। না 80 জন না, প্রয়োজনে 800 জনকে গ্রেফতার তো করবে পুলিশ। পুলিশের একাংশ তাদের মাথায় রাখতে হবে। এবং ক্লিন চিট পাবলিকলি মুখ্যমন্ত্রী পাশে বসিয়ে ক্লিন চিট দিয়েছে, আর তো কিছু সমস্যা নেই। আপনি একটা শুরুতেই ভালো কথা বলেছেন যে আমি অন্যায় করলেও ব্যবস্থা নিন, মুখ্যমন্ত্রী বলছে। অর্থাৎ রাজধর্ম পালন করতে গিয়ে পুলিশ তো সরকারি বেতনভুক্ত একজন, পুলিশের তো দায় দায়িত্ব কর্তব্য থাকবে, তাদেরও তো সদিচ্ছার প্রয়োজন। এবং কিছু অংশের পুলিশ যে সমীরদাও বলতে চেয়েছিল যে এমনভাবে যুক্ত আছে কোনো না কোনো একটা ফর্মে। আমি বারবার বলার চেষ্টা করছি যে আপনিও সেই কথাটা তুলেছেন যে লোকাল কমিটি, জোনাল কমিটি বা রাজ্য কমিটি থেকে কিন্তু প্রশাসন চলছে না এখন নবান্ন থেকে। শুধু তাই নয়, রাজ্যগুলো মানে জেলাগুলোতে প্রশাসনিক বৈঠক করছেন, জোনাল লোকাল লেভেলে। কিন্তু একটা ইতিহাস জানতে হবে, যারা এইসব ধান্দাবাজি করছে তৃণমূলের নাম করে, সে ডাম্পি হোক বা যেই হোক, তাদের মাথায় রাখতে হবে যে বহু মানুষের রক্ত
এই দলের সাথে মানে যারা শহীদ হয়ে গেছে, যারা বহু লাঞ্ছনার সাথে এই দল তৈরি হয়েছে, আক্রান্ত উনিও তৃণমূল কংগ্রেস, স্বাভাবিক কসবার ঘটনায় আমরা দেখলাম তৃণমূল কংগ্রেস করছেন, আক্রান্ত আমি পুলিশদের সেই পুলিশদের জন্য আমি অন্তত অনুরোধ করব যে আপনারা সদিচ্ছা দেখান, আপনারা মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী যে প্রশাসনের কথা বলতে চাচ্ছেন, যে আইন শৃঙ্খলার কথা বলতে চাচ্ছেন, আপনারা পোশাকধারী হয়ে অন্তত সরকারি এই নিয়মটাকে মানার চেষ্টা করুন, অন্যায়কারীকে শাস্তি দিন, সত্যানুসন্ধান বিচার করে যার যেমন শাস্তি পাওয়া উচিত সেটা প্রশাসনই দিক। এই সদিচ্ছা যারা দেখাচ্ছে না তাদের বিরুদ্ধে প্রশাসন নিশ্চয়ই তাদের ট্রান্সফার যা নিয়ম আছে নিশ্চয়ই হবে। কিন্তু আমি বারবার বলছি, এই সমস্ত মানুষ যারা এখনো পর্যন্ত মানে পুলিশরা যারা ব্যবস্থা নিচ্ছে না, এরা কিন্তু প্রশাসনকেও মানে কোথায় একটা ড্যামেজ জায়গায় পৌঁছে দিচ্ছে। আমি বারবার বলার চেষ্টা করছি যে যারা অন্যায় করবে, যেমন অনিন্দ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছে, তার সঙ্গে আরো জন গ্রেপ্তার হয়েছে, যেমন ডায়মন্ড হারবারে গরু চুরির ক্ষেত্রেও একটা ঘটনা ঘটেছে। তার মানে এই নয় দুটো ঘটনা দেখিয়ে তৃণমূল সরকার কোথাও আড়াল করছে বা বলেছে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় যে যদি পুলিশ এক না করে নিঃসন্দেহে পুলিশ বিভাগের দিকে আঙুল উঠবে। কিন্তু পাশাপাশি ঠিক আছে, পুলিশের একটা অংশ নিশ্চয়ই করছে, জনপ্রতিনিধিদের কোনো দায়িত্ব নেই? যে এলাকায় ঘটনাটা ঘটছে সেখানেরও তো একজন কাউন্সিলর, কমিশনার বা রয়েছে। আমরা তো দেখলাম জাভেদ খান কাউন্সিলর শুনছেন না, আমরা তো এটাও দেখছি মিস্টার জাভেদ খান বলছেন কিন্তু কাউন্সিলর শুনছেন না। একদম। এর পাশাপাশি পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ যেমন আছে, আমি আবার তথ্যটা দেব যে গত এক মাসে ৮০ জনকে এই পুলিশই কিন্তু গ্রেফতার করেছে এবং তাদের অধিকাংশই শাসক দলের সঙ্গে যুক্ত। এই পুলিশই ব্যবস্থা নিয়েছে। দেখুন, বাগুইয়াটি সল্টলেক থেকে রাজারহাট নিউ টাউন। অনেকে বলেন তোলাবাজির অন্যতম ভর কেন্দ্র হচ্ছে এই এলাকাগুলি। শহর সংলগ্ন এসব এলাকায় মাথা তুলছে একের পর এক বহুতল, চড়চড়িয়ে বাড়ছে জমির দাম। অভিযোগ সেই সঙ্গে ডালপালা মেলছে সিন্ডিকেটও। তবে একটা সময় ছিল যখন তোলাবাজির শিকার হয়েও মানুষ মুখ খুলতে ভয় পেতেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় ইনিংসে সেই ছবিটা বদলেছে। ক্ষমতায় এসেই মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন তোলাবাজির সিন্ডিকেট তিনি বরদাস্ত করবেন না। সল্টলেকে দলের কাউন্সিলর অনিন্দ চট্টোপাধ্যায়কে গ্রেফতারের নির্দেশ দিয়ে সেই বার্তা আরো পরিষ্কার করে দিয়েছেন তিনি। আমি কোনো মানুষের বিরুদ্ধে কাজ করতে কখনো অ্যালাউ করব না। সূত্রের খবর, বুধবার পুরুলিয়া জেলা তৃণমূলের জনপ্রতিনিধিদের বৈঠকেও মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন, শিল্পক্ষেত্রে কোনো জুলুমবাজি হচ্ছে না তো? অনেকে বলছেন এই অবস্থানেই শিল্পপতি থেকে সাধারণ মানুষ সবাই সাহস পাচ্ছেন। তোলা দৌরাত্মের শিকার হয়ে আর তারা লুকিয়ে থাকছেন না, বেরিয়ে আসছেন, অভিযোগ করছেন। বিধাননগর কমিশনারের সূত্র দাবি, গত এক মাসে ১৫টি নতুন তোলাবাজির অভিযোগ দায়ের হয়েছে। এয়ারপোর্ট থানায় ৩টি, বাগুইয়াটিতে 4টি, নিউ টাউনে 5টি, উত্তর বিধাননগর থানায় 2টি, ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় 1টি। অভিযোগের ভিত্তিতে গ্রেফতারও হচ্ছে। বিধাননগর কমিশনারের সূত্র দাবি, গত এক মাসে বিধাননগর থেকে শুধু তোলাবাজির অভিযোগে ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের এই তৎপরতার নেপথ্যেও মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ রয়েছে বলে মনে করা হচ্ছে। অভিযোগ যদি সত্যি হয় টু টেক অ্যাকশন, আমার নাম করলেও কোনো রেহাই মিলবে না। শুধুমাত্র প্রশাসনিক কর্তাদের পাশে বসিয়েই নয়, এর আগে দলীয় সভা থেকেও তৃণমূল নেত্রী স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন, পুলিশ প্রশাসনের কাজে দল কোনো হস্তক্ষেপ করবে না, পুলিশ পুলিশের কাজ করবে, দল দলের। পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য, একের পর এক স্পষ্ট বার্তা পেয়েও পুলিশও এখন কিছুটা গা ঝাড়া দিয়ে বসেছে। কিন্তু সব জায়গায় কি তা হয়েছে? কোনো কোনো জায়গায় মাথাদের গায়ে হাত দিতে এখনো ভয় পাচ্ছে কেন পুলিশ? কামারহাটির বিতর্কিত অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতারের পরিবর্তে কেন আত্মসমর্পণের সুযোগ করে দেওয়া হচ্ছে? এরকম কিছু প্রশ্ন কিন্তু এখনো ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। এবিপি আনন্দ। বিশ্বনাথবাবু, মঞ্জুলা চেল্লুর বলেছিলেন যে হিমশৈলের চূড়া মাত্র। কালকেই তোলাবাজিতে অভিযুক্ত ভাঙড়ের এক নেতাকে গ্রেফতার না করায় কার্যত আদালত ভৎসনা করেছে পুলিশকে। আমি বলছি একটা তফাৎ হয়েছে, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর বারবার বার্তার পর অভিযোগ যেটা ভয় আসতোই না সেইটা আসছে, কিন্তু এখনো কোথাও মানে আমি বলছি নিচু তলার আগাছা সাফ হচ্ছে কিন্তু মাথাদের ধরতে দ্বিধা। দল হিসেবে তৃণমূল কংগ্রেস দ্বিতীয় ইনিংসে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে অনেক বেশি দায়বদ্ধতা দেখাচ্ছে। মুখ্যমন্ত্রী রাজধর্মের বার্তা দিচ্ছেন, কিন্তু পুলিশ প্রশাসনের কি তাদের স্বার্থ, মানে এই যে সিন্ডিকেটের কথা বলছেন, টাকা তোলার কথা বলছেন, এখানে কি পুলিশ প্রশাসন একাংশের সাথে রাজনৈতিক নেতা বা স্থানীয় স্তরের যারা তাদের একাংশের সম্পর্ক আছে, যার ফলে পুলিশ যদি এখন ধরতে যায় তাহলে পুরনো কাসন দিয়ে আসবে, অর্থাৎ তুমি বাবা এতদিন পয়সা আমার থেকে নিয়েছো, আজকে আমার গ্রেফতার করতে এসেছো, পরিষ্কার ভাগ বাটোয়ার সম্পর্ক। ফলে পুলিশের একাংশ ভাগ বাটোয়ার ছাড়া
এটা কিন্তু হতে পারে না, মানে তার জন্যই তারা এত নিস্তব্ধ থাকে। নাহলে রাজধর্মের যে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন সেটা ক্রিস্টাল ক্লিয়ার, যে ভাই তোমাকে অ্যাক্ট করতে হবে, পুলিশকে অ্যাক্ট করতে হবে, ধরতে হবে। কিন্তু পুলিশ ধরছে না, তার মানে স্বার্থ আছে কিনা এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি তার সাথে সাথে তিনটে বিষয় খুব পরিষ্কার করে বলতে চাই। রাজনৈতিকভাবেও তৃণমূল কংগ্রেসকে একটু ভাবতে হবে যে একজন এমএলএর সাথে জনা 50 ঘুরে সারাদিন ঘুরে কেন, একজন কাউন্সিলরের পেছনে 20 থেকে 25 জন কেন ঘোরে? তাদের তো অন্য কোনো কাজ নেই, তাহলে তারা কিভাবে মানে জীবন নির্বাহ করে? তাহলে তাদেরকে এই পুষতে গিয়ে বাধ্য হয় না তো এই তোলা তুলতে, বাধ্য হয় না তো তাদের টাকায়। রাজনীতির বিরুদ্ধে অভিযোগও যখন এসছে, বারবার এসছে যে তার সঙ্গের লোকেরা গিয়ে কোথাও বাড়ি থামিয়ে দিচ্ছে। ফলে আমি মুখ্যমন্ত্রীকে দ্বিতীয় অনুরোধ করব যে প্লিজ আপনি অন্তত এই নির্দেশটা দিন যে একজন এমএলএ একজনের বেশি, সহায়কের বেশি রাখবেন না। একজন কাউন্সিলরের দরকার নেই, সরাসরি মানুষের কাছে যান, 20 জন। এবং আর দুটো প্লিজ আমাকে একটু সময় দিন, সেটা হলো এক হলো প্রাতিষ্ঠানিক উদ্যোগ কিন্তু দরকার। মানে একা মুখ্যমন্ত্রী কত কমপ্লেন সামলাবেন, তাকে কিন্তু একটা প্রাতিষ্ঠানিক উদ্যোগ নিতেই হবে। পুরসভার ক্ষেত্রে আমি খুব সিরিয়াসলি বলছি, পুরসভার ক্ষেত্রে একেবারে মানুষকে যুক্ত করবার জন্য সোশ্যাল অডিটের ব্যবস্থা আছে। একদম পুরো আইনে ৭৪তম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে ওয়ার্ড কমিটি গঠন করা, মানে মানুষকে সঙ্গে নিয়ে কাজ করা। এবং পাশাপাশি যেটা ওয়ার্ড কমিটির পাশাপাশি ওয়ার্ড সভা ডাকা, মানুষকে সঙ্গে ডাকা, সেটা খুব গুরুত্বপূর্ণ। এবং ফাইনালি আমি বলবো যে দুর্নীতি দমনে স্থায়ী উদ্যোগ নিতে হবে। দুর্নীতি দমনে স্থায়ী উদ্যোগ না নরেন্দ্র মোদী নিচ্ছেন, না মুখ্যমন্ত্রী এখন পর্যন্ত কোনো ঘোষণা করেছেন। অর্থাৎ কেন্দ্রীয় স্তরে লোকায়ুক্ত এবং রাজ্য স্তরে স্বাধীন নিরপেক্ষ লোকায়ুক্ত এবং কেন্দ্রীয় স্তরে লোকপাল দরকার। স্বাধীন নিরপেক্ষ দুর্নীতি দমনের প্রতিষ্ঠান না গঠন করলে ব্যক্তি উদ্যোগ এক জায়গা পর্যন্ত কাজ করবে, কোনো সন্দেহ নেই। একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আরেকটা যে বিপদ হয়তো রাজনীতির দিক থেকে, হয়তো সমাজের দিক থেকে, হয়তো প্রভাবশালীদের দিক থেকে আসছে না, কিন্তু আমাদের খাবারের প্লেট থেকে আসছে এবং সম্পূর্ণ অজান্তে হয়তো আমাদের আয়ুও কমিয়ে দিচ্ছে। গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় বিরতির পর আলোচনা করব আমরা।